ওই সিনেমাটা কিন্তু আলাউদ্দিন খলজির নাম হয়। দেখো নাই সিনেমাটা? এটা দেখে নেবা, কিন্তু দেখলে মনে থাকবে সব বিষয়গুলো। শোনো, এই যে পদ্মানি উপাখ্যান লেখা আছে, দেখো ওই বিষয়টাকে এই দেখো না এই সিনেমা তোমরা, দীপিকা পাড়ুকোন আর আল্লাহ কি দেখছো তোমরা? আগুনের ভিতর ঝাঁপ মারে। শোনো, এই দক্ষিণ অঞ্চল তাহলে জয় করছিল কে? আলাউদ্দিন খলজি। এই দক্ষিণ অঞ্চল বলতে কোন সাইডটা, ভারতের কোন প্রদেশ আছে কেউ বলতে পারবা? এই দক্ষিণে যে তামিল সিনেমা দেখো না, হ্যাঁ, ওইটা তো ভারতের দক্ষিণ সাইড, এই জায়গায় সাউথ সাউথ মুভি কয় না? এই সাউথ সাউথ বলতে কি দক্ষিণ দক্ষিণ এলাকার মুভি। এবার বুঝতে পারছো? আর এই নিচে কিন্তু আবার শ্রীলঙ্কা, এটা কি জানো? এই শ্রীলঙ্কা এখানে কিন্তু আবার। শোনো, তারপরে ওখানে থেকে চলে আসবা তুগলক বংশে যদি পড়ো, সোনা ও রূপার পরিবর্তে প্রতীকী মুদ্রা প্রচলন করেন মোহাম্মদ বিন তুগলক। এই জিনিসটা মাথায় রাখবে, একটা জিনিসের জায়গায়, ঠিক আছে? দেখবা যে একটা প্রশ্ন আছে, সোনা ও রূপার বদলে প্রতীকী মুদ্রা প্রচলন কে করে? মোহাম্মদ বিন তুগলক। এই জিনিসটা পরীক্ষা আসে, ঠিক আছে? আরেকটা নতুন একটা কোশ্চেন আছে এখানে, দেখবা যে বিখ্যাত পর্যটক ইবনে বতুতা মোহাম্মদ বিন তুগলকের সময় কোথায় আসে? ভারতবর্ষে আসে। ওটা দাগায় নেবা, ঠিক আছে? আবার একটা খুবই নতুন ইউনিক একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা হয়তো আমিও আগে শুনি নাই। আমির কোহি কৃষি বিপ্লবের জন্য বলা হয় মোহাম্মদ বিন তুগলককে। দেখো এখানে লেখা আছে, মোহাম্মদ বিন তুগলককে ভারতের কৃষি উন্নতির জন্য কি বলে? আমির কোহি দেওয়া আছে না? এই জিনিসটা একটা নতুন কোশ্চেন, এটা ভালোভাবে পড়ে রাখবা। তারপরে যাবা লোদি বংশ। এবার আসো হলো পানিপথে যে তিন বংশে ইব্রাহিম খান লোদি আর বাবর। বাবরের নাম শুনছো? বাবর কে বলতো? বাবর কে বলতে পারবা? এই কি সম্রাট উনি? মুঘল সম্রাট বাবর। বাবরের পরে কে হয় সম্রাট? আর হুমায়ুন পরে কে? আকবরের পরে? জাহাঙ্গীরের পরে? শাহজাহান পর? আরে সাবাস, তোমরা তো অনেক অ্যাডভান্স। আমি জানি না এত এত মনে রাখছো কেমনে তোমরা? ইসলামের ইতিহাস পড়ে আসছো, তাই তো? শোনো, তাহলে তো তোমরা আমার সাথে ভালো জানো। শোনো, পানিপথে প্রথম যুদ্ধ হয়েছিল কত সালে? 1526 সালে। দ্বিতীয়টা 1556 সালে। হ্যাঁ, ঠিক আছে। আর তৃতীয়টা 1761। এই যুদ্ধ গলার প্রেক্ষাপট কি জানো? এটা শাসন ব্যবস্থাকে স্ট্রং করার জন্য। প্রথম পানিপথ হয়েছিল বাবর আর কে? ইব্রাহিম লোদির ভিতরে, তাই না? দ্বিতীয় কোন শাসন প্রতিষ্ঠিত হয় বাংলায়? মুঘল শাসন। বাংলায় না, প্রতিষ্ঠিত হয়েছে কোথায়? ভারতবর্ষে। এই মুঘল শাসনে হচ্ছে কে প্রথমটা? তাহলে ইব্রাহিম লোদি। আর কার ভিতরে হলো? বাবরের ভিতরে। পরবর্তীতে আসছে কি ঘটনা শুনো, যখন হুমায়ুন মারা যায়, ঠিক আছে, বাবরের ছেলেকে হুমায়ুন, ও যখন মারা যায়, ঠিক আছে, তখন কিন্তু মুঘল সাম্রাজ্যটা টান টান একটা উত্তেজনা চলতেছে, কে আবার সম্রাট আসবে, দুর্বল হয়ে গেছে। তখন আবার হিমু নামের একজন, উনি আবার এই আসনটার জন্য আবার ও যুদ্ধে লড়াই পড়ে। শুরু হয় কি? দ্বিতীয় বলতো দ্বিতীয় পানিপথের যুদ্ধ। তখন হয়েছিল কি বৈরম খা আর হিমুর ভিতরে এই যুদ্ধটা হয়। এই বৈরম খা কে ছিল বলতো? আকবরের সেনাপতি। কথাটা বুঝতে পারছো? আকবরের সেনাপতি, কারণ আকবর তো ছোট ছিল, 13 বছর বয়সে সিংহাসন আরোহণ করছে মনে হয়, একেবারে বাচ্চা বয়সে। তার হয়ে সে যুদ্ধ করেছে। কথাটা বুঝছো? আর এই তৃতীয়টা হয়েছে আহমেদ শাহ আবদালিল আর কার ভিতরে বলতো? মারাঠাদের ভিতরে। আর এটা নিয়ে একটা বিখ্যাত একটা উপন্যাস আছে, কি বলতে পারবা কেউ? জহির রায়হান না? জহির রায়হানেরই তো। পড়ো নাই তোমরা? রক্তাক্ত প্রান্তর নাটক পড়েছো? মনীষ চৌধুরীর পড়েছো রক্তাক্ত প্রান্তর? ইব্রাহিম কাঠদির আর জোহরার প্রেম কাহিনী দেখো নাই? কি পড়ছো জীবনে? আরে না মিয়া, তুমি শোনো, এই শোনো, এইখানে এটার জন্য রক্তাক্ত প্রান্তর নাটক আছে মনীষ চৌধুরী, বুঝছো? যদি সময় পাও, বইটার দাম বেশি না, পুরোনো লাইব্রেরি গেলে হয়তো 50 টাকা দাম নিতে পারে, এরকম একটা চিকন বই, নাটকটা পড়ে নিও। অসাধারণ একটা নাটক। মানুষ তো পড়াশোনা করার জন্য পৃথিবীতে আসছে, যা দেখো তাই তো পড়ো, হয় চোখ দিয়ে পড়ো
না তুমি একটা জিনিস দাও, নাক দিয়ে মানুষ পড়ে না? যদি বলে কিভাবে পড়ে আমি বোঝাবো। হ্যাঁ, তোমার যদি তরকারি যে ঘ্রাণ, এই ঘ্রাণটা যখন নাও, যখন নাক দিয়ে নাও, তুমি বলতে পারবে না যে এটা হলুদ বেশি হয়েছে? হলুদে যদি ঘ্রাণ বেশি আসে তখন কি ওটা নাক দিয়ে পড়া যায় না? আবার এই যে দুর্গন্ধ যে জিনিসটা, তো কোনটা কোন দুর্গন্ধ বুঝতে পারবে? ডিম পচা গন্ধ বলবে ডিম পচা গন্ধ, ইঁদুর বললে বলুন এটা ইঁদুর পচা গন্ধ। হ্যাঁ, তাহলে কি মানুষ নাক দিয়ে পড়তে পারে না? মানুষের পড়ার কিন্তু আবার কান দিয়েও তো পড়ে। একটা পাশের একটা কথা আমি যে বলতেছি, তুমি এখন কি দিয়ে পড়তেছো? কান দিয়ে পড়তেছো। আমি যে লিখতেছি তুমি চোখ দিয়ে পড়তেছো। পড়ার কিন্তু বিষয়টা সব অঙ্গগুলো কাজ করে। একটা জিনিস যদি মনে করে সারাদিন আমার এই সিটি পড়তে হবে, এইগুলো পড়তে হবে, এগুলো তো পড়া না রে ভাই। পড়া বাস্তবতা হলো তোমার বললো মূল শিক্ষা। তুমি ওই বইটা অবশ্যই তোমার চেষ্টা করবা, রক্তাক্ত প্রান্তর নাটকটা পড়া, দেখবো অনেক সুন্দর একটা নাটক, রক্তাক্ত প্রান্তর, কার? মনির চৌধুরীর নাটক। শোনো, এবার এখান থেকে চলে আসো যুদ্ধ শেষ। হ্যাঁ ভাইয়া, কোন সপ্তাহ গো? এই এক নজরের দিল্লির সালতানাত যেটা, ওটা তোমার মনে রাখার একটা বিষয়, তোমার মনে রাখতে হবে না এখানে রাজধানী কি ছিল, কবে প্রতিষ্ঠিত হয়েছে, এটা একবার দেখলে তো তোমার মনে থাকবে। বাংলা হয়েছে কত সালে? 1204 সালে, দিল্লিতে 1206 সালে। মনে থাকার বিষয়, একটা 2 বছর পরে দিল্লিতে প্রতিষ্ঠিত হয়েছে। তো বাংলায় প্রতিষ্ঠিত করছিল কে বলো তো? বাংলার মুসলিম শাসন প্রতিষ্ঠিত করছিল কে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। আর দিল্লিতে করছে কে? কুতুবউদ্দিন আইবেক। এই যে বিষয়টা, প্রকৃত প্রতিষ্ঠাতা হলো ইলতুমিশ। তার প্রথম নারী শাসক সুলতান রাজিয়া। এই ওটা আমি তোমাকে বললাম, ওইটা ওখানে লেখা আছে, দেখো উল্টাপাল্টা কিছু লেখা নাই। তারপর দিল্লি সালতানাতে প্রথম ঘটে কবে? 1526 সালে। কারণ কি? এটা প্রথম পানিপথের যুদ্ধ হলো, যে মুঘল সম্রাট শুরু হয়েছে। কথা বোঝো নাই? শোনো, মুঘল সাম্রাজ্যের যে বিষয়টা আছে, এখানে প্রথম তুজুকি বাবর নামে, বাবরই প্রথম তার আত্মজীবনী লিখেছে। একটা বিশেষ পরীক্ষা, একটা কোশ্চেন আসছিল যে মুঘল সম্রাট, কোন মুঘল সম্রাট প্রথম তার আত্মজীবনী লেখে? এই বাবর নামা তুজুকি বাবর, ইনি প্রথম হলো নিজের আত্মজীবনী লেখে। তার আগে কিন্তু কোন মুঘল সম্রাট আত্মজীবনী লেখে নাই। এখন এই কোশ্চেনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তারপর বাবর কবে মারা গেছে, কবে কি খাইছে পড়ছে, এসব পড়া তোমার দরকার নাই। কথাটা বুঝতে পারছো? তুমি শুধু স্পেসিফিক এই জিনিসটা বলবা। তারপরে তুমি পড়বা ভারতে প্রথম কামান ও আগ্নেয়াস্ত্রের ব্যবহার শুরু হয় কিন্তু প্রথম পানিপথের যুদ্ধ থেকে। আজ পর্যন্ত কোনো পরীক্ষায় আসছে কিনা আমি জানি না। তারপর তুমি এই জিনিসটা একটু দাগায় রাখবা। তারপরে হুমায়ুনের বিষয়টা আসবা। বাংলাকে জান্নাতি সুবা বা জান্নাতাবাদ বলেছে কে? সম্রাট হুমায়ুন। এই জিনিসটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু পরীক্ষা আসে। বাংলাকে কে জান্নাতের সাথে তুলনা করেছে বা জান্নাতাবাদ বলেছে? সম্রাট হুমায়ুন, বাবর বলো না কিন্তু, ঠিক আছে? এবার আরেকটা বিষয়, শোনো, চৌসার বলে একটা যুদ্ধ হয়েছিল সম্রাট হুমায়ুন আর শেরশার ভিতরে। এই শেরশাহ কিন্তু প্রথম ঘোড়ার ডাক প্রচলন করে, ডাক ব্যবস্থার প্রচলন করে, বেশ কিছু এই অঞ্চলে উন্নয়নমূলক কিছু কাজ করেছিল উনি। গ্রান্ট এক রোড বলে একটা রাস্তা বানাইছিল। না, ওগুলো আলাদা, নদী বংশের। তুমি দাঁড়াও, একটু পরে বুঝতে পারবো শেরশাহ কোথায় আছে। তারপরে চলে আসো শেরশার বিষয়টা, পরে পেজ ওঠাও, 23 পেজে দেখো দেয়া আছে না? এই যে দাম মুদ্রার প্রচলন, ঘোড়ার ডাক প্রচলন, কাবিলাত পাট্টা প্রথার প্রচলন করে, তার ভারতীয় উপমহাদেশের প্রথম ডাক সার্ভিস চালু করে শেরশাহ। এই বিষয়গুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে? এই শেরশার এই 4টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। দেখো কি কি। শেরশার বংশের নাম হলো সুর বংশ। তাহলে শেরশাহ কি কি প্রচলন করে দেখো? দাম মুদ্রার প্রচলন করে। মুদ্রার নাম কি ছিল? দাম মুদ্রা। তারপরে প্রচলন করে কি? ঘোড়ার ডাক। এই ঘোড়ার ডাকটা কিরকম আমি তো জানি না। এই ঘোড়ার ডাক সম্বন্ধে তোমরা একটু নেটে সার্চ দিও। কথাটা বুঝতে পারছো? এমন হতে পারে ঘোড়ার মাধ্যম দিয়ে কাউকে তথ্য পাঠানোর বিষয়টা ঘোড়ার ডাক হতে পারে। এখন কাবিলাত পাট্টা প্রথা, এখন বিষয়টা হচ্ছে কি যে দেনা পাওনার যে বিষয়টা থাকে, যে একটার বিনিময়ে একটা দেওয়া নেওয়ার যে বিষয়, আগে কি আমরা এখন করে কি দলিলে লিখে দেয় না যে বাড়িটা তোমার লিখে দেওয়া হলো, ওই টাইপের কোনো ভূমি বন্দোবস্তের একটা বিষয় ছিল এটা, কাবিলাত পাট্টা প্রথা, ঠিক আছে? অনেকের গরম লাগতেছে, এটা বন্ধ করে দেবো। এবার তারপরে আসবে কি, শোনো, তারপরে এখান থেকে চলে যাবা উপমহাদেশে প্রথম ডাক সার্ভিস চালু করে কে? শেরশাহ। এই 4টা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তারপর এখান থেকে চলে আসবা নিচের দিকে আসো, সম্রাট আকবর।
সম্রাট আকবরের দেখো আইনি আকবরী গ্রন্থের লেখক হলো আবুল ফজল। এইখানে দেখো পেয়েছো? বাংলা সাল গণনা শুরু হয় 1526 সাল থেকে। কত সাল থেকে? এই 1556 না 26, ভালো করে। এই সালটা হলো গুরুত্বপূর্ণ, কি জন্য জানো? আমি বললাম না, উনি এই সালে কি হয়েছে? আকবর সিংহাসন আরোহণ করেছে। কথাটা বুঝতে পারছো? আর সেই দিন থেকে বাংলা সাল গণনা শুরু হয়। আমরা বলি না ওই যে খ্রিস্টাব্দ, এখন কত সাল? এখন 2025 সাল। কিভাবে গণনা করা হয় বলো দিনই? যীশু খ্রিস্টের জন্ম সাল অনুসারে। যীশু খ্রিস্টের জন্ম হয়েছে 100 সাল ধরে, ওই 1 2 এরকম করে শুরু হয়েছে। আজকে যীশু খ্রিস্টের জন্মের হলো 2025 বছর। কথাটা বুঝতে পারছো? এবার খ্রিস্টপূর্ব যীশু খ্রিস্টের পিছনের যে সালগুলো একটা করে গণনা হয়েছে। তখন যীশু খ্রিস্টের জন্মের 1 বছর আগে হলো -1 -2, এইভাবে খ্রিস্টপূর্বাব্দ 1 বছর। কথাটা বুঝতে পারছো? এইভাবে গেছে আর এইভাবে আসছে। মাঝেরটা হলো যীশু খ্রিস্টের জন্মসাল। এর এখন কত? 2025, তার মানে ওইটা হলো 2025 এর আগ থেকে শুরু। বুঝো না? এখান থেকে 1 2 করে গুনতে গুনতে 2025 পর্যন্ত আসছো। এবার খ্রিস্টপূর্বাব্দ যদি গুনো তাহলে 1 বছরকে মাইনাস করতে করতে চলে যায় না? দেখো না, খ্রিস্টপূর্বাব্দ 2000 বছর আগে। তাহলে যীশু খ্রিস্টের জন্মেরও 2000 বছর পূর্বের ঘটনা সেটা। কথাটা বুঝতে পারছো এবার? আর আমরা কি করি? হিজরি সাল করি না? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের পর এইসব ঘটনাগুলোকে তুমি হিজরি সালে বর্ণনা করা হয়েছে। ইসলামিক বিষয়টা হচ্ছে প্রত্যেকটা সাল হলো গুরুত্বপূর্ণ। আকবর তার সাল গণনা, বাংলা সাল গণনা শুরু করছে 1556 সাল থেকে, তার সিংহাসন আরোহণের দিন থেকে। কথাটা বুঝতে পারছো? তারপর এখান থেকে চলে যাবা। কিন্তু এই 1556 সালে যে সালটা গণনা শুরু করছে কত সাল থেকে? 1584 সালে। বুঝছো? 1584 সালে জ্যোতিষীদের বললো যে তোমরা বাংলা সাল প্রচলন করো, আমরা যেদিন থেকে সিংহাসন আরোহণ করছি সেই দিন থেকে। তো ওরা সিস্টেম করে এই সাল থেকে গণনা শুরু করছে। কথাটা বুঝছো? এবার তারপরে যাবো কই আমরা? সম্রাট জাহাঙ্গীর, তাই তো? সম্রাট জাহাঙ্গীরের যদি তুমি পড়তে চাও, সম্রাট জাহাঙ্গীরের দরবারে ইংরেজদের প্রথম দূত ছিল ক্যাপ্টেন হকিন্স। এই বিষয়টা একটা মাথায় রাখবা। ক্যাপ্টেন হকিন্স কার দূত ছিল বা ইংরেজ কোন সময় আসে, এই বিষয়টা প্রশ্ন দেয়। আর প্রথম নিজের নামে মুদ্রা প্রচলন করে সম্রাট, মুঘল সম্রাট জাহাঙ্গীর নিজের নামে মুদ্রা প্রচলন করে, যে মুদ্রায় তার নিজের একটা নাম ছিল, সাইন ছিল। এখন আমরা করতে পারি নিজের নামে মুদ্রা প্রচলন? কেন পারো না? এবার সম্রাট শাহজাহানের বিষয়টা যদি আসে, সম্রাট শাহজাহানকে বলা হতো প্রিন্স অফ বিল্ডার্স। এই প্রিন্স অফ বিল্ডার্স বলার কারণ হলো ওনার না শুধু মমতাজ না, ওনার অনেক কিছু আছে। উনি অনেক কিছু তৈরি করছে, বুঝছো? উনি মুঘল সাম্রাজ্যকে ধ্বংস করেছে উনি, শুধু জিনিসপাতি তৈরি করে করে, বুঝছো? এখন ধরো জমি জায়গা তুমি বানাও নাই, মানুষজনকে খাইতে দাও নাই, সবার রক্ত চুষেছো আর বিল্ডিং বানাইছে, তাহলে জনগণ কি তোমার ভালোবাসবে? বিষয়টা হচ্ছে এরকম। সম্রাট শাহজাহানকে কিন্তু কি বলা হয়? প্রিন্স অফ বিল্ডার। এই জিনিসটা মাথায় রাখবা। আর উনি কি কি তৈরি করছে উল্লেখযোগ্য, আগ্রার তাজমহল, দিল্লির জামে মসজিদ, ময়ূর সিংহাসন। এই ময়ূর সিংহাসনটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝছো? ময়ূর সিংহাসন বলতে একটা সিংহাসন বানাইছিল ময়ূরের পাখার মতো, ওই সিংহাসনটা হীরা দিয়ে খোঁচানো ছিল। হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু ছিল। তারপরে দেখো লাহোরে, তারপরে কোহিনুর মনির, মানে বিখ্যাত একটা হীরা, অনেক কিছু তার সময় ছিল, সবগুলো লুটপাট করে নিয়ে গেছে ব্রিটিশরা। ওই ময়ূর সিংহাসন লুট করেছিল নাদির সাহেব, নাদির সাহেব ইরান থেকে লুট করে নিয়ে গেছে আবার। ঠিক আছে, যে আসছে সেই লুটপাট করছে। ওই জন্য আমাদের শরীরের রক্তের ভিতরে লুটপাট আছে, আমরা তো লুটপাট করতে ভালোবাসি, পারি না? কি ময়ূর সিংহাসন এখন আছে কোথায়? এখন আছে ইরানে মনে হয়।